নন্দিনী দেবী সন্ধ্যাবেলা বাজারের ব্যাগ হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। তাকে দেখে পাড়ার মহিলারা অবাক হয়ে বলেন, কি গো দিদি, সন্ধ্যাবেলা এরকম বাজারের ব্যাগ হাতে কোথায় চললে? বলি বাড়িতে লোকজন এসেছে নাকি? আরে দিদি, তোমার তো আজকাল দেখা সাক্ষাৎ পাওয়া যায় না। চুপি চুপি কখন ঘর থেকে বের হও, কখন ঘরে ঢোকো, কিছুই তো বুঝতে পারি না। নতুন বৌমা আসার পর থেকে দেখছি তুমি খুবই ব্যস্ত হয়ে গেছো। আমাদের সঙ্গে বসে আড্ডা দেওয়া তো তোমার সময়ই আর নেই। আরে না না, এরকম কোনো ব্যাপার না। আসলে আমি একটু বাজারের দিকে যাচ্ছিলাম, বাড়িতে কয়েকটা জিনিস শেষ হয়ে গেছে তো সেগুলো আনতে যাচ্ছি। সবজি শাক এগুলো শেষ হয়ে গেছে তো সকালেই কিনে নিলে পারতে। এই বিকেল বেলায় তুমি কি আর ভালো টাটকা সবজি পাবে? হয়তো এখন কোনো সবজিওয়ালাকেই পাবে না, সবজি তো দূরের কথা। আরে বাবা, তোমরা রাস্তা থেকে সরে দাঁড়ালে তারপর তো আমি গিয়ে দেখতে পাবো কিছু পাচ্ছি কি পাচ্ছি না। এখন একটু ব্যস্ত আছি গো, তোমাদের সঙ্গে পরে কথা বলবো। এই বলে নন্দিনী দেবী তাড়াহুড়ো করে সেখান থেকে বাজারে চলে যান এবং গিয়ে দেখেন সেখানে মাত্র একটি সবজি বিক্রেতা বসে আছে এবং তার কাছে শুকনো শুকনো কিছু সবজি আছে। কি গো দিদি, তুমি এখন করে বিকেলে সবজি কিনতে আসছো? এখন তো আমার কাছে টাটকা সবজিই নেই। যা আছে এইসব তোমার তো পোষাবেই না। আজকে বরং ছেড়ে দাও, কালকে সকাল সকাল এসো, আমি তোমার জন্য টাটকা সবজি দেবো। না না, আমার টাটকা সবজি লাগবে না। তুমি এখন যা আছে এইগুলোই আমার ব্যাগে ভরে দাও, আমার একটু আর্জেন্ট আছে গো। সে কি গো, তুমি শুকনো টমেটো, ঝিঙে, ফুলকপি, পচা টমেটো নেবে? বলছি তো কাল সকালে এসো। আচ্ছা, আমি কিনতে চাইছি, তাহলে তোমার সমস্যা কোথায় বলো তো? চুপচাপ সবজিগুলো দাও আর আমার মাথা বকিও না, আমার বাড়িতে এখন অনেক কাজ আছে। নন্দিনী দেবী এভাবে বললে সবজি বিক্রেতা আর কিছুই বলতে পারে না। সে সঙ্গে সঙ্গে নন্দিনী দেবীকে তার বাসি সবজিগুলো ওজন করে তাকে দিয়ে দেয় এবং তার কাছ থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। নন্দিনী দেবী শুকনো সবজি হাতে বাড়ি ফিরে আসেন এবং সবজির ব্যাগ বৌমার হাতে দিয়ে বলেন, এই নাও তোমার সন্ধ্যের সবজি। দেখো এইসব সবজি দিয়ে কি রান্না করতে পারো। মা, সবজিগুলো সব শুকিয়ে গেছে তো, তবে কোনো ব্যাপার না। তবে আমি এগুলো দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে রান্না করব, দেখবেন খেতে না খুব মজা হবে। কি লাগবে না লাগবে সেসব তুমি জানো, আমি সময় মতো খেতে পেলেই হলো। যাই, এবার গিয়ে একটু টিভি চালিয়ে দেখি, তুমি তোমার কাজ করো। এই বলে নন্দিনী দেবী সেখান থেকে চলে যান এবং তার বৌমা বাজার নিয়ে রান্নার কাজে লেগে পড়ে। সে রান্নাঘরে গিয়ে সবার জন্য লুচি এবং ফুলকপি আলুর তরকারি তৈরি করে এবং ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। ঠিক এমন সময় উমা দেবী এবং রীতা দেবী সেখানে এসে হাজির হন এবং টেবিলের খাবার দেখে বলেন, এ কি গো, তোমরা তো দেখছি বেশ জমিয়ে খেতে বসেছো। এখন তোমরা এসব খাবে? তো রাতে ভাত খেতে পারবে? তোমাদের খাবার দেখে মনে হচ্ছে তোমরা সবাই ব্রেকফাস্ট করতে বসেছো। বলি সন্ধ্যাবেলা কি কেউ এত ভারী টিফিন করে নাকি? নতুন বৌমা এসে নতুন নতুন নিয়ম শুরু করেছে। ভালো ভালো, এরকম ভালো মন্দ খাবার খাওয়ালে তো সবাই খুশি হবে। আমরা তো চাই আমাদের বাড়িতেও যেন এরকম লেখাপড়া জানা, চাকুরিজীবী, অথচ কাজকর্মে পটু, সর্বগুণ সম্পন্ন বউ হোক। উমা দেবীর কথা শুনে এতক্ষণ পর নন্দিনী দেবীর মুখে একটু হাসি ফুটে ওঠে এবং তিনি বলেন, তাহলে তোমরা মানছো যে আমার বৌমা সর্বগুণ সম্পন্ন? আমি তো ভাবলাম তোমরা আমাকে কথা শোনানোর জন্য এসেছো। ও বাবা, কথা শোনাতে আসবো কেন? আমরা তো সবাই তোমার সুনাম করি, আর এখন তোমার বৌমার জন্য খুবই গর্ব হয়। সত্যি মেয়েটা কিন্তু একেবারে খাঁটি। তা না হলে আজকালকার যুগে কোনো বাড়ির চাকরিজীবী বউ এভাবে তার শ্বশুর বাড়ির লোকেদেরকে রান্না করে খাওয়ায়? ঠিক এমন সময় ঝর্ণা সেখানে আসে এবং উমা দেবী এবং রীতা দেবীকে খাবার তুলে দিয়ে বলেন, মাসিমা, আপনারা অনেকক্ষণ ধরে এখানে এসেছেন, এই নিন, একটু করে টিফিন করে নিন। আরে না না বৌমা, আমরা এখন কিছু খাবো না, তোমরা খাও। আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসেছি, আর আপনারা না খেয়ে চলে গেলে আমাদের তো খুব খারাপ লাগবে। ঝর্ণার কথা শুনে রীতা দেবী এবং উমা দেবী একে অপরের মুখ দেখাদেখি করেন। তখন নন্দিনী দেবী আসল কথা তাদের সামনে খুলে বলেন, দেখো, শিলেখার ছেলের বিয়ের পর ও কিন্তু আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছিল আর বলেছিল আমি নাকি গ্রামের কোনো মূর্খ মেয়েকে বাড়ির বউ করে আনবো আর সারা জীবন বাড়িটাকে গোয়াল ঘর করে রাখবো। এই কথাটা আমার খুবই খারাপ লেগেছিল। সেজন্য আমি শপথ করে নিয়েছিলাম সেদিনই যে আমি অনেক বড় কোম্পানিতে চাকরি করা বৌমা নিয়ে আসবো। নিজেদের জন্য আমি ঝর্ণাকে নিজের বৌমা করে এনেছিলাম। তবে বিয়ের 2 দিন পরেই, রাকেশ, আমার এখন একটু কাজ আছে, তুমি প্লিজ লাইট অফ করে ঘুমিয়ে পড়ো, আমি কাজ সেরে তারপরে শুতে আসবো। এখন তো রাত 12টা বাজে, তুমি এখন অফিসের কাজ নিয়ে বসেছো? তোমার অফিসে কি এখনো কাজ হচ্ছে?
তুমি ভুলে যেও না রাকেশ, আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আমাদের এখানে যখন দিন তখন সেখানে রাত, আর ওখানে যখন দিন তখন এখানে রাত। এখন আমাকে প্রত্যেক দিন রাত জেগেই কাজ করতে হবে। রাত 12টা থেকে সকাল 9টা অব্দি ডিউটি শেষ করে আমি রেস্ট নিতে যাব। পরের দিন সকালবেলা ঝর্ণাকে ল্যাপটপ হাতে কাজ করতে দেখে তার শ্বশুর শাশুড়ি খুবই খুশি হয়ে যায় আর বলে, দেখো আমাদের বৌমা অফিসের কাজ নিয়ে বসেছে, এত বড় কোম্পানিতে কাজ করে, এত টাকা মাইনে, তার উপরে দেখো সারাক্ষণ মুখে কেমন হাসি। তুমি ঠিক বলেছো, সকাল সকাল ঘুম থেকে উঠে যাওয়ার অভ্যাস করো। এবার থেকে সকালে চায়ের জন্য আমাকে চিন্তাও করতে হবে না, বৌমাকে বলে রেখে দেবো, ও সকাল সকাল চা তৈরি করে দেবে। এই বলে রুদ্রবাবু এবং নন্দিনী দেবী তাদের বৌমার কাছে যান আর বলেন, বৌমা চট করে আমার জন্য একটা ভালো মশলাদার চা করে দাও তো, এখন গরম গরম চা খেতে বেশ মজা লাগবে। আমি চা করব? আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বসুন, চা নিয়ে আসছি। ঝর্ণা চা করতে চলে যায় এবং চায়ের কাপ দিয়ে আবার নিজের কাজে লেগে পড়ে। কি ব্যাপার বলো তো, বৌমা যেন একটু চুপচাপ হয়ে গেছে, কিছু না বলে চায়ের কাপ রেখে দিয়ে চুপচাপ চলে গেল। আরে বাবা, দেখতে পাচ্ছ না ল্যাপটপে কাজ করছে, নিশ্চয়ই কাজের মধ্যে আছে, তাই জন্যই তো কথা বলছে না। কাজ মিটে গেলে দেখবে তোমার সঙ্গে এসে গল্প করবে। খানিকক্ষণ পর নন্দিনী দেবী অস্থির হয়ে যান এবং আবার একটু আলু নিয়ে বৌমার কাছে গিয়ে হাজির হন। বৌমা, ও বৌমা, একটু দেখো তো এই আলুটা ভালো নাকি পচা। মা আপনি প্লিজ এখন একটু যান, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে। এসব আলু পচা না ভালো এ নিয়ে এখন আপনার সঙ্গে কথা বলার সময় নেই আমার। বর্ষার এই কথা শুনে নন্দিনী দেবীর একটু রাগ হয় এবং তিনি ছেলের কাছে গিয়ে বলেন, দেখলি তো বাবা, বৌমা কেমন করে আমায় দিকে চুপ করে যাচ্ছে, একটু ভালো করে কথা পর্যন্ত বলছে না। 10টায় ব্রেকফাস্টে কি হবে না হবে এসব নিয়ে কিছু তো আলোচনাই করছে না। মা, তুমি বাড়িতে চাকরিজীবী বউ এনেছো, সেই বই তো সারা রাত ল্যাপটপে কাজ করছে, সারাটা রাত ঘুমায়নি, এখন ওর মেজা তো ভালো নেই, আর তুমি কি করে আশা করছো যে ও হেসে গেলে কথা বলবে? আমি কারোর সঙ্গে কথা বলতে পারবো না। আচ্ছা বাবা, আমারই ভুল নে, হয়েছে তো। বৌমার সঙ্গে চেঁচে চেঁচে কথা বলাটা আমার ঠিক হচ্ছে না। বৌমার যখন ইচ্ছা হবে বৌমা তখন কথা বলবে, আমি আমার যাই। 20 মিনিট পর আবার নন্দিনী দেবী ঝর্ণার কাছে গিয়ে বলেন, বৌমা এবার একটু এদিকে এসো না। বলি সবাই তো খাওয়া দাওয়া করবে, তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিয়ে যাও, তারপর দুপুরে রান্নাবান্না আছে সেগুলো কি হবে দেখতে হবে তো। শাশুড়ির চিৎকারে ঝর্ণা কোনো রকমে সেদিন মিটিং শেষ করে কাজ বন্ধ করে রান্নাঘরে আসে এবং তাড়াহুড়ো করে রান্না শুরু করে। কিন্তু সারা রাত জাগার ফলে তার রান্নাঘরেই ভীষণ ঘুম পেয়ে যায় এবং সে রান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। কি হলো বৌমা, তুমি এখন ঘুমাচ্ছ কেন? এটা ঘুমানোর সময় নাকি? মা আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি আর কোনোভাবেই দাঁড়াতে পারছি না। আপনি যা বলার আমাকে কালকে বলবেন, এখন আমি কথা বলার মতো মুডে নেই। এভাবেই ঝর্ণা ঘুমিয়ে পড়ে। কিন্তু নন্দিনী দেবী তার বৌমার এই আচরণ একেবারেই পছন্দ হয় না। এরপর থেকেই বাড়িতে সমস্যা শুরু হয়। প্রত্যেক কথায় তার বৌমাকে অপমান করতেন তিনি। কিন্তু তবে মাস শেষ হলে ঝর্ণা তার স্বামীর কাছে তার সারা মাইনের টাকা নিয়ে তুলে দিত। এইসব করেও পরিবারে যখন শান্তি আসে না, তখন নন্দিনী দেবী বিরক্ত হয়ে ওঠেন এবং ঝর্ণার মা রুনা দেবীকে ফোন করেন। এ আপনি কি ধরনের মেয়ে মানুষ করেছেন গো দিদি? আপনার মেয়ে সারাদিন আমার ঘরে ঘুমাচ্ছে আর সন্ধ্যাবেলা হলে ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়ছে। বলি আমাদের মতো সাধারণ বাঙালি ঘরে এসব চাল আছে নাকি? বৌমা সারাদিন ঘুমিয়ে থাকবে, এটা তো দেখতে খারাপ। বলুন, আমি আশেপাশের 5 জনকে কি বলবো বলুন তো। দেখুন দিদি, আপনি আমার মেয়েকে নিজের মেয়ের মতো ভাবলে আপনার কাছে এটা কোনো সমস্যা বলে মনে হতো না। আমার মেয়ে আজ 5 বছর ধরে ওই কোম্পানিতে চাকরি করছে, আর কাজের সময় ওটাই। আমরা যখন ওর সঙ্গে থাকতাম ও তখন ওর সময় অনুযায়ী নিজেদের রুটিন বানিয়ে নিয়েছিল। ওর সঙ্গে সঙ্গে আমরাও সারাদিন ঘুমাতাম আর সন্ধ্যাবেলায় উঠে ব্রেকফাস্ট করতাম, তারপরে রাতে লাঞ্চ। কি করব বলুন? মেয়ে যদি এত বড় কোম্পানিতে কাজ না করতো তাহলে কবেই কাজ ছেড়ে দিত। আপনারা এখন ওর বাবা মা, এবার আপনাদেরকে ওকে বুঝতে হবে। আমার বিশ্বাস আপনি যদি ওকে একটু সাপোর্ট করেন তাহলে আপনার পরিবারে সবসময় শান্তি বজায় থাকবে। রুনা দেবীর কথা শুনে নন্দিনী দেবী তার রুটিন পরিবর্তন শুরু করেন। এখন থেকে তাদের বাড়ির প্রত্যেকটা সদস্য ঝর্ণার টাইম টেবিল অনুযায়ী নিজেদেরকে ট্রেনিং দেওয়া শুরু করে এবং এরপর থেকেই তারা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা ব্রেকফাস্ট করত। সকালে সবাই ঘুমিয়ে থাকার কারণে বাজারে যাওয়া হতো না, এজন্যই সন্ধ্যাবেলা বাজার করতে যেতে হতো। এতক্ষণ ধরে নন্দিনী দেবীর মুখে এসব গল্প শুনে তারা একেবারে অবাক হয়ে যায়। কি ব্যাপার, তোমাদের খুব অবাক লাগছে বুঝি? এই কথাটা যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে সেজন্যই আমি তোমাদের থেকে ব্যাপারটাকে লুকানোর চেষ্টা করেছিলাম।
কারণ আমি জানি এই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়লে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে আর আমার বৌমাকেও ছাড়বে না। আরে এতে হাসাহাসি করার কি আছে? আমরা কেউ তোমার উপরে বা তোমার বৌমার উপরে হাসাহাসি করছি না, বরং আমাদের না এটা দেখে ভালো লাগছে যে তুমি কি সুন্দর তোমার বৌমাকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলছো। আর তোমার বৌমাও নতুন শ্বশুর বাড়ি এসে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়েছে। আমাদের সবার উচিত একে অপরের সমস্যা বুঝে এভাবে মানিয়ে গুছিয়ে চলা, তাহলেই তো সংসারে শান্তিটা বজায় থাকবে। সবার প্রশংসা শুনে নন্দিনী দেবীর মন আরো ভালো হয়ে যায় এবং এরপর থেকে দুই শাশুড়ি বৌমা ও বাড়ির অন্যান্য সদস্যরা খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। সুলেখা দেবী মিতালিকে নিয়ে নারায়ণপুর নামক গ্রামে বসবাস করেন। সুলেখা দেবীর স্বামী মারা যাবার পর থেকে মিতালিকে নিয়ে খুব অভাবের মধ্যেই দিন চলে। মিতালি তার একমাত্র কন্যা, তাই মিতালিকে হাজার কষ্টের মধ্যেও ঠিকঠাক শিক্ষিত করে তুলছেন। মিতালি এখন কলেজে পড়াশোনা করে। মিতালি গরিব হলেও তার মিষ্টি ব্যবহারের জন্য সবাই তাকে ভালোবাসে। মিতালির কলেজে দুই প্রিয় বান্ধবী ঈশিতা প্রিয়া খুবই বড় ঘরের মেয়ে। বাবার গাড়ি নিয়ে তারা কলেজে আসে। তাদের বেশভূষা হাইফাই হলেও তারা মিতালিকে নিজের প্রিয় বান্ধবী বলেই মনে করে। একদিন মিতালির বার্থডে সেলিব্রেট করার জন্য দুই ধনী বান্ধবী মিলে প্ল্যান করে মিতালিকে সারপ্রাইজ দেবার জন্য। মিতালি, আজ ক্লাসের শেষে তুই, আমি আর প্রিয়া তিনজন একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, সেখানে লাঞ্চে যাব। আজকে মা তাড়া আছে রে, মায়ের শরীরটা ভালো নেই। আজকে বরং তোরা যা, অন্যদিন আমি যাব। আর অত হাইফাই রেস্টুরেন্টে যাওয়ার মতো আমার পরিস্থিতিও নেই রে। আচ্ছা বাবা চল না, ঈশিতারা আমি সব খরচ দেব, তোকে কিছু দিতে হবে না। আমরা কি তোকে কিছু দিতে বলেছি? তুই অত ভাবছিস কেন? আর তুই আমাদের প্রিয় বান্ধবী, তোর জন্য আমরা এতটুকু করতে পারবো না? আর কত করবি তোর আমার জন্য? এতদিন তো অনেক করেছিস। আমার এইচএস সময় পরীক্ষা ফিস দিয়েছিস, আমাকে প্রতিদিন গাড়ি করে কলেজে নিয়ে আসিস। আর কত করবি বল? বান্ধবী হলেও তো কি হয়েছে, আমার তো খারাপ লাগে। তাহলে তুই আমাদেরকে প্রিয় বান্ধবী ভাবিস না, তাই তো? তাহলে আজ থেকে তোর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আরে বাবা রাগ করছিস কেন? আমি কি এই কথা বললাম? আচ্ছা ঠিক আছে চল যাব, কিন্তু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আজকে না মায়ের শরীরটা ভালো নেই, বললাম না। আচ্ছা বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরবো, তুই এখন চল, টেনশন করিস না তো। এই বলে ঈশিতা ও প্রিয়া মিতালিকে নিয়ে রেস্টুরেন্টে যায়। সেখানেই নানা ধরনের আয়োজন করে রেখেছে মিতালির জন্য। আজ মিতালির বার্থডে বলে কথা, তাদের তিন বান্ধবীর খুব মিল। এই মিতালি, একবার চোখটা বন্ধ কর না, তোর জন্য একটা সারপ্রাইজ আছে, খুব ভালো সারপ্রাইজ। মিতালি চোখ বন্ধ করতেই ঈশিতা ও প্রিয়া দুই বান্ধবী মিলে মিতালিকে তার বার্থডে কেকের সামনে নিয়ে সে দাঁড় করিয়ে দেয়। চারপাশে সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা, আর কেকটা দারুণ দেখতে। তারপর মিতালি চোখ খুলে দেখে, ওয়াও নাইস কেক, আজ আমার বার্থডে তোদের মনে আছে? আমারও মনে ছিল রে, সকালে তাই মায়ের কাছ থেকে কিছু টাকা চেয়েছিলাম বার্থডে সেলিব্রেট করব বলে, কিন্তু মা তো দিতে পারেনি। তোরা তো সবই জানিস, নতুন করে আর কি বলবো। তুই এত উদাস হচ্ছিস কেন রে? আমরা তোকে কিছু বলেছি? তোর বার্থডে আর আমাদের মনে থাকবে না? আমরা সকাল থেকেই প্ল্যান করে নিয়েছি আজকে তোকে সারপ্রাইজ দেব বলে। তিন বান্ধবীতে হই হই করে বার্থডে সেলিব্রেট করছে, আনন্দ মজা করছে। এটা দেখে রেস্টুরেন্টের চারপাশের লোকেরাই সবাই এই বান্ধবীকে ফলো করছে। তাদের মধ্যে একজন মেয়ে পাশে টেবিল থেকে বলে, এই না হলে বান্ধবী, নিশ্চয়ই তোমাদের মধ্যে খুব ভালো মিল আছে বলো, না হলে এই গরিব মেয়েটার আবার এত ভালো করে কেউ বার্থডে সেলিব্রেট করে? কথাটা শুনে হঠাৎ বার্থডে পার্টির মুডটাই নষ্ট হয়ে যায়। মিতালি মন খারাপ করে তাড়াতাড়ি রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে। প্রিয়া ও ঈশিতা মিতালিকে বোঝানোর চেষ্টা করে, দেখ মিতালি, তুই এসব বাইরের লোকের কথায় কান দিস না। ওরা কি জানে আমাদের বন্ধুত্বটা কতটা? আমরা তিনজনে একে অপরকে ছাড়া থাকতেই পারি না। আর এতে গরিব বড় লোকের কি আছে বলতো? দাঁড়া, ওর মজা দেখাচ্ছি। ওর এত বড় সাহস কি করে হয় আমাদের মধ্যে নাক গলানোর? ওর নাক আজকে আমি ভেঙেই দেবো এক্ষুনি। এই ঈশিতা ছেড়ে দে না, আর এই কথাটা নিয়ে কিছু বলিস না। ওর তো কোনো দোষ নেই, ও তো ঠিকই বলেছে, যেটা বাস্তব সেটাই বলেছে। মা একা বাড়িতে আছে রে, আমাকে এবার যেতে হবে। হ্যাঁ চল, গাড়ি করে তোকে আমি ড্রপ করে দিচ্ছি। তারপর মিতালি মনটা খারাপ করে বাড়ি চলে আসে। মিতালির মা সুলেখা দেবী তাকে জিজ্ঞাসা করে, কি রে মিতালি মা, আজ কলেজ থেকে এসে এভাবে মনটা খারাপ করে বসে আছিস কেন? হাত মুখটা ধুয়ে কিছু খেয়ে নে মা। না মা, আমার খিদে নেই, আমি খেয়ে এসেছি, এখন আর কিছু খাবো না, আমি একটু একা থাকতে চাই। কি হয়েছে রে, বান্ধবীদের সঙ্গে ঝগড়া হয়েছে নাকি আজকে বার্থডে বলে মন খারাপ? আমরা তো গরিব মানুষ, তোর বাবা যাওয়ার পর থেকে কোনো প্রকারের সংসার চলে, কোথায় টাকা পাবো বল তোর বার্থডে সেলিব্রেট করব? মা, পৃথিবীতে কেন গরিব মানুষ হয়?
আমাদের তো গাড়ি বাড়ি টাকা পয়সা হতে পারতো, তাহলে আর লোকের কাছ থেকে এইভাবে কথা শুনতে হতো না। সবাই যদি বড় লোক হয়ে যায় তাহলে তো পৃথিবীটাই অন্যরকম হতো। কেউ কারো সাহায্য করতে লাগতো না, কারোর কোনো দরকারে কেউ এগিয়েই যেতে পারতো না। এখন কষ্ট করলে পরে একদিন সুখ দেবে ভগবান। রোজ কি আর মানুষের কষ্ট থাকে মা? এই দেখ না, তোর বিয়ের দেখাশোনা চলছে, আর এমন জায়গায় বিয়ে হবে দেখবি সেখানে কোনো কষ্ট অভাব কিছুই থাকবে না, আর গাড়ি বাড়ি টাকা পয়সা সবই থাকবে তোর। তার কয়েক মাস পরেই মিতালির এক শহরে থাকা রাহুলের সঙ্গে মিতালির বিয়ে হয়ে যায়। রাহুল শহরের বড় ব্যবসায়ী। মিতালি বিয়ে করে রাহুলের হাত ধরে শ্বশুরবাড়িতে আসে এবং সেখানে শাশুড়ি সুনন্দা দেবী ও ননদ মিঠুকে নিয়ে সংসার করে। মিতালি গরিব বাড়ির মেয়ে হওয়ায় সে রান্নাবান্না থেকে শুরু করে বাড়ির সমস্ত কাজই জানত, তাই সে চাকর বাকরের সাহায্য না নিয়েই নিজেই সংসারের কাজ গুছিয়ে করে নেয়। তাই মিতালিকে শাশুড়ি সুনন্দা দেবী ভীষণ ভালোবাসেন। আমার বৌমা রূপে গুণে লক্ষ্মী, সংসারের কাজ থেকে আরম্ভ করে পড়াশোনা পর্যন্ত সব কিছুতেই পারদর্শী। আচ্ছা বৌমা, তুমি বাড়িতে তো কাজের লোক থাকতেও একা একা কেন সব কাজ করতে যাও বলো তো? তুমি তো ওদেরকে হুকুম করবে, ওরা সব নিজেরাই করে নেবে। তুমি ওদের মালকিন, তুমি যা বলবে ওরা তাই করবে। আমার তো হাত পা চলছে মা, আমি কেন শুধু শুধু বসে বসে লোকের উপর হুকুম করব? ওরাও তো মানুষ, ওরা গরিব বলে তো পেটের দায়ে লোকের বাড়িতে কাজ করছে, আর আমাদের মতো বড় লোকেরা তাদের ফায়দা নেই। আমিও তো গরিব বাড়ির মেয়ে, আমি কষ্টটা বুঝি, পয়সার জন্য লোক কতটা কষ্ট করতে পারে। তাই আমার বিবেকে বাঁধে, আমি যখন নিজে করতে পারছি তখন নিজেই করে নেওয়া ভালো। দেখতে দেখতে প্রায় বিয়ের 6 মাস কেটে যায়। মিতালির নানান ধরনের কাজের ফাঁকেও তার বান্ধবীদের কথা মনে পড়ে। একদিন মিতালি আইসক্রিম বানাতে বানাতে তার বান্ধবীদেরকে খুব মিস করছিল, কারণ কলেজে যখন থাকতো 3 জনই আইসক্রিম খেতে খুব ভালোবাসতো। তাই আজ বান্ধবীদের কথা খুব মনে পড়ছিল মিতালির। হঠাৎ করে দরজার সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। মিতালি ছুটে গিয়ে দেখে তার 2 বান্ধবী ঈশিতা ও প্রিয়া মিতালির সঙ্গে দেখা করতে এসেছে। কিরে ঈশিতা, প্রিয়া, কেমন আছিস তোরা? এতদিন পর বান্ধবীর কথা মনে পড়লো, একবারও তো খোঁজ নেবার সময়ই হয়নি তোদের। কেমন আছিস রে তোরা? ঈশিতা ও প্রিয়া মিতালির গলা জড়িয়ে ধরে আনন্দে হাসতে থাকে। 6 মাস পর 3 বান্ধবীর আবার একসঙ্গে দেখা, তাই আনন্দে খুশিতে 3 জনেরই চোখে জল চলে আসে। সত্যি রে মিতালি, তোর বিয়ের পর আমাদের আর ভালোই লাগে না, আমরা খুব একা হয়ে গেছি, তাই তোর কথা মনে করে ছুটে চলে আসলাম। এতদিন কোথায় ছিলিস? এতদিন মনে পড়েনি আমার কথা? আমি না হলে সংসার নিয়ে ব্যস্ত, তোরা একবার আসতে পারিস না দেখা করতে আমার সঙ্গে? সত্যি কথা বলতে কি জানিস, আমরা ভাবছিলাম তোর নতুন শ্বশুরবাড়িতে আমরা কিভাবে হঠাৎ করে চলে যাই, তাহলে হয়তো সকলেই খারাপ ভাববে, তাই এতদিন আসতে পারিনি। কিন্তু এখন আর থাকতে পারছিলাম না, তাই ছুটে চলে এলাম। আচ্ছা ঠিক আছে, ওইসব বাদ দে এখন। কেমন আছিস তোরা বল? সত্যি আমি আজ এত আনন্দিত হয়েছি যে কি বলবো। তোদের দেখে আমার খুশির বাঁধ ভেঙে যাচ্ছে। তোরা যখন খুশি তখনই আসতে পারিস আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে কোনো রকমেরই বাধা নেই। আমার শাশুড়ি, ননদ আর রাতুল সবাই খুব ভালো, ওরা আমার খুব কেয়ার করে। মিতালি এভাবে বলতে বলতেই সুনন্দা দেবী সেখানে চলে আসে। বৌমা, এগুলো তোমার বান্ধবী মনে হয়, ওদেরকে বসার ঘরে নিয়ে গিয়ে তুমি কথা বলো, আমি সবার জন্য কিছু নাস্তা বানিয়ে আনছি। তারপর 3 জনে একসঙ্গে চা নাস্তা সেরে এবার বাড়ি ফেরার সময় হয়ে যায়। 3 জনে একসঙ্গে কাঁদতে থাকি। সেটা দেখে সুনন্দা দেবী বলেন, তোমরা এভাবে মন খারাপ করছো কেন মা? তোমাদের যখন ইচ্ছা তোমরা এসে তোমার বান্ধবীর সঙ্গে দেখা করে যেতে পারো, এটা তোমাদেরই বাড়ি বলে মনে করবে। আমার বৌমা তোমাদের কথা সব সময় বলে, তোমাদের যখন ইচ্ছা করবে তখনই তোমরা চলে আসবে। বাড়িতে বৌমা তো একাই থাকে, ছেলে অফিসে চলে যায় আর আমার মেয়েও কলেজে চলে যায়। সারাদিন বৌমার একা একা ভালো লাগে না, তাই সংসারের কাজ নিয়েই সবসময় কাটায়। ঠিক আছে আন্টি, আজ আমরা আসছি, আবার অন্যদিন না হয় একদিন দেখা করতে আসবো। এইমাত্র তো এলে মা, আর এক্ষুনি চলে যাবে? কিছুক্ষণ বসে তোমরা গল্প করো না একসঙ্গে, তারপর না হয় যাবে। আসলে আন্টি আমরা প্রাইভেট জব করি, কলেজ কমপ্লিট হওয়ার পর মিতালির বিয়ে হয়ে যায়, তারপর থেকে আমাদের আর একা একা ভালো লাগে না, তো তাই সময় কাটানোর জন্য একটা প্রাইভেট কোম্পানিতে জব করি। ও তাই নাকি? তাহলে তোমরা তোমার বান্ধবীকেও সঙ্গে নিয়ে যাও। আমার বৌমারও একা একা ঘরে একদম সময় কাটে না, আমি ওকে সংসারের কাজ করতে মানা করি, তাও সময় কাটানোর জন্য সবসময় সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকে। ও থ্যাংক ইউ সো মাচ আন্টি, তাহলে তো খুব ভালোই হয়, আমরা 3 বান্ধবী মিলে আবার একসঙ্গে এক জায়গাতে জব করব, আবার আগের মতো এনজয় করব। থ্যাংক ইউ সো মাচ আন্টি, আপনি এত ভালো যে আমরা কল্পনাই করতে পারছি না। আপনার মতো শাশুড়ি কটা মেয়ের ভাগ্যে হয়। আমাদের মিতালি খুব ভাগ্যবতী যে আপনার মতো শাশুড়ি পেয়েছে। মিতালি গরিব ঘরের মেয়ে তো, খুব কষ্ট করে পড়াশোনা করেছে, সব সময় আমরা ওর পাশে থেকেছি, আজ এই কষ্টের ফল ভগবান ওকে দিয়েছে। এরপর থেকে তারা 3 বান্ধবী আবার একসঙ্গে একই অফিসে জব করতে থাকে। তারা আগের মতো আবার এনজয় করে দিন কাটাতে থাকে। মিতালি সারাদিন জব করে বাড়ি ফেরে
আবার সন্ধ্যাবেলায় সংসারের কাছে হাত লাগায়। মিতালির এই গুণ দেখে শুনে সুনন্দা দেবী মিতালিকে আরও ভালোবাসতে থাকে। মিতালির মাথায় হাত রেখে আশীর্বাদ করেন জীবনে আরও অনেক বড় হয়ে মানুষের পাশে থাকতে পারে।